সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। শ্রাবণ মাস। হাসান রাজা চৌধুরী ভাটিপাড়া বাড়ির ছাদে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। তাকে দেখাচ্ছে মূর্তির মতো। তার দৃষ্টি হাওরের দিকে। বিস্তীর্ণ হাওর, বড় বড় ঢেউ উঠছে। অনেক দূরে ছোট্ট একটা নৌকা। নৌকা খুব দুলছে। সন্ধ্যার দিকে হাওয়া জোরালো হয়, সমুদ্রের মতো বড় ঢেউ ওঠে। হাসানকে ঘিরে অসংখ্য পায়রা। এরা এখন আর উড়ছে না। সন্ধ্যার পর পায়রা আকাশে উড়ে না, বাকবাকুম শব্দও করে না। এরা কিভাবে যেন টের পেয়ে গেছে যে সন্ধ্যা অতি রহস্যময় এক সময়। ছোট সাব, আজান হয়েছে। হাসান চমকে তাকালো। জায়নামাজ বগলে নিয়ে বারেক দাঁড়িয়ে আছে। বারেকের বয়স 12। তাকে হাসানের ফুটফরমাশ করার জন্যে রাখা হয়েছে। তার মুখের ভাষায় সিলেটের আঞ্চলিকতা নেই। সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে, কাজে কর্মে দক্ষ। সবচেয়ে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন। চেহারা মেয়েলি। ঘাটু গানের দল থেকে তাকে আনা হয়েছে। আশেপাশে কেউ না থাকলে সে গুনগুন করে গানে টান দেয়। যমুনার জল দেখতে কালো, ছান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেছে জলে। হাসান বলল, আমার অজু নাই, নামাজ পড়ব না। অজুর পানি কি দিব? না। ছোট সাপ, কি দেখেন? নৌকাটা দেখি। অনেকক্ষণ এক জায়গায় আছে, বাতাসের কারণে আসতে পারছে না। চেয়ার এনে দিব, বসবেন? না। বারেক চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার ছাদে এসে উপস্থিত হলো। তার মাথায় কাঠের চেয়ার, হাতে এক নলের দূরবীন। এ বাড়িতে 2টা দূরবীন আছে। ঝড় বৃষ্টির সময় দূরবীনে দূরের বিপদগ্রস্ত নৌকা দেখা যায়। তখন সাহায্যের জন্যে এ বাড়ি থেকে নৌকা যায়। হাসান চেয়ারে বসেছে, হাতে দূরবীন নিয়ে নৌকা দেখছে। বিপদগ্রস্ত কোনো নৌকা না। নৌকার মাঝি ছেলেকে নিয়ে মাছ মারতে বের হয়েছে, ছিপ ফেলেছে। হাসান বলল, সন্ধ্যাবেলায় কি মাছ আধার খায়? বারেক বলল, সব মাছে খায় না, বোয়াল মাছে খায়। বোয়ালের পেটে খিদা বেশি, তার বুদ্ধিও কম। মাছের মধ্যে বুদ্ধি কার বেশি? খৈলসা মাছের। খৈলসা মাছ ধরা কঠিন। ছোট সাপ, চা খাবেন? চা এনে দিব? না। বারেক চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল এক কাপ ভর্তি চা নিয়ে উপস্থিত হলো। বারেক সব কাজ নিজের মতো করে। হাসান চা খেতে চায়নি, এটাকে সে গুরুত্ব দেয়নি। তার মনে হয়েছে এই সময় চা খেতে ছোট সাহেবের ভালো লাগবে। সে চা নিয়ে এসেছে। বারেক, লেখাপড়া জানো? যে না। শিখতে চাও? না। কেন না? আমার দাদাজানের নিষেধ আছে। তিনি খোয়াবে পেয়েছেন, লেখাপড়া শিখলে আমার পানিতে ডুবে মৃত্যু হবে। সাঁতার জানো? জানি। ভালো জানো? জানি। এখান থেকে সাঁতার দিয়ে নৌকা পর্যন্ত যেতে পারবে? পারবো। ভালো করে চিন্তা করে বলো, অনেকখানি দূর। পারবো, সময় লাগবে, কিন্তু পারবো। হাসান হাত থেকে দূরবীন নামিয়ে বলল, আচ্ছা যাও। সত্যি যাব? হ্যাঁ, সত্যি যাবে। তোমাকে সাঁতার দিয়ে নৌকা পর্যন্ত যেতে বলেছি। তার কারণ আছে, কারণটা পরে বলবো। হাসান চায়ের কাপে চুমুক দিল।
তার দৃষ্টি আকাশে। সূর্য পশ্চিমে ডুবছে, কিন্তু লাল হয়ে আছে পূবের আকাশ। এটা একটা আশ্চর্য ঘটনা। মানুষের চারদিকে সব সময় আশ্চর্য ঘটনা ঘটতে থাকে, খুব কম মানুষই তার নজর করে। হাওরের ঘাট থেকে বারেক সাঁতার দিতে শুরু করেছে। তার গা খালি, পরনে সাদা প্যান্ট। সাদা রঙের কারণে দূর থেকে প্যান্টটা দেখা যাচ্ছে। হাসান চোখে দূরবীন লাগিয়ে সাঁতারুর অগ্রযাত্রা লক্ষ্য রাখছে। বারেক এগুচ্ছে খুব সহজ ভঙ্গিতে, তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। মাগরিবের নামাজ শেষ করে হাসানের বাবা হাজী সাহেব বিছানায় চাদর গায়ে শুয়ে আছেন। তার মাথার কাছে বড় জানালাটা খোলা, জানালায় পর্দা নেই। হাওরের হাওয়া হু হু করে ঢুকছে। তার শীত করছে, জ্বর আসার পূর্ব লক্ষণ। ঘরে হারিকেন জ্বলছে, হারিকেনের আলো চোখে লাগছে। সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে রাখতে নেই বলেই হারিকেন জ্বলছে। একতলায় গান বাজনা হচ্ছে, গানের আওয়াজও তার কানে লাগছে। অসুস্থ অবস্থায় কোনো কিছুই ভালো লাগে না। তিনি ইচ্ছা করলে কাউকে ডেকে গান বন্ধ করার কথা বলতে পারেন, তা তিনি বলছেন না। এ বাড়িতে কিছুদিন আগেই বড় দুর্ঘটনা ঘটেছে। সব কিছু আগের মতো করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা বন্ধ করা উচিত না। হাজী সাহেব গানের কথা শোনার চেষ্টা করছেন। গায়কের গলা শ্লেষ্মা মাখা, কোনো কিছুই পরিষ্কার শোনা যাচ্ছে না। খোল, করতাল এবং হারমোনিয়ামের বাদ্য প্রবলভাবে শোনা যাচ্ছে। বৃদ্ধ গায়ক গাইছেন, ও সুন্দর গৌরারে পিয়ারি মন চোরারে, প্রেম ভাবে নাচে গৌরা ও পিয়ারি মন চোরারে, যাইতে যমুনার জলে ও দেখে পাইলাম প্রাণবন্ধুরে, আচানক চটক লাগলো রে, আমি নারীর চিত্ত বাউরা ও পিয়ারি মন চোরারে। হাজী সাহেবের খাস লোক সুলতান ঢুকল। তার হাতে ফার্সি হুক্কা। তামাকের গন্ধ হাজী সাহেবের ভালো লাগছে। অসুস্থ অবস্থায় তামাকের গন্ধ ভালো লাগার কথা না, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। হাজী সাহেব বিছানায় উঠে বসে হুক্কার নল হাতে নিলেন। একটা টান দিতেই শরীর গুলিয়ে উঠল। তিনি নল পাশে রেখে দিলেন। সুলতান বলল, আপনার শরীরটা কি খারাপ? হাজী সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সুলতান বলল, ছোট সাহেব একটা পত্র লিখেছেন, পত্রটা আমার হাতে দিয়েছেন যেন পৌঁছানোর ব্যবস্থা করি। হাজী সাহেব বিস্মিত গলায় বললেন, পত্র কাকে দিয়েছে? ময়মনসিংহের উকিল সাহেবের মেয়েকে, তার নাম নাদিয়া। পত্রটা কি পড়ে দেখবেন? হাজী সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সুলতান ফতুয়ার পকেট থেকে খামবন্ধ চিঠি বের করে হাজী সাহেবের সামনে রাখতে রাখতে বলল, রাতে কি খাবেন? রাতে কিছু খাবো না, এক গ্লাস ছিঁড়া ভিজা পানি আর পেঁপে। তুমি দরজা বন্ধ করে চলে যাও, গান কানে লাগতেছে। শরীরে হাত দিয়ে দেখবো জ্বর কেমন? দেখো। সুলতান কপালে হাত দিয়ে জ্বর দেখল। সে খানিকটা হকচকিয়ে গেল। হাজী সাহেবের গায়ে অনেক জ্বর। জ্বর যে এত বেশি তা তাকে দেখে বোঝা যাচ্ছিল না। একজন ডাক্তার কি খবর দিব? না, তুমি এখন ঘর থেকে যাও, আমি না ডাকলে আসবা না। হাজী সাহেব চিঠি হাতে নিলেন। তার পুত্র উকিল সাহেবের মেয়েকে চিঠি লিখতে পারে, এটা তিনি কল্পনাও করতে পারছেন না। হাসান লিখেছে, নাদিয়া, আমি হঠাৎ করে চলে এসেছি বলে আপনার সঙ্গে দেখা করে আসতে পারি নাই। তাছাড়া আপনি অসুস্থও ছিলেন, আশা করি এখন সুস্থ হয়েছেন। আপনার ভূত দেখা রহস্যের যে সমাধান আপনার শিক্ষক বিদ্যুৎবাবু করেছেন, তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি আমার মুগ্ধতা কখনোই ঠিকমতো প্রকাশ করতে পারি না, ওনার কাছেও করতে পারি নাই।
আপনি দয়া করে আমার মুগ্ধতা তাকে জানাবেন। আপনি আমাকে যে দড়ির ম্যাজিক দেখিয়েছিলেন, আমি সেই রহস্য ভেদ করে অত্যন্ত আনন্দ পেয়েছি। আমার খুব ইচ্ছা আপনাকে ম্যাজিকটা দেখাবো। আমাদের ভাটি অঞ্চলে বর্ষাকালে নৌকায় বেদেরা আলতা চুড়ি বিক্রি করতে আসে। তারা সাপের খেলা দেখায় এবং অদ্ভুত সব ম্যাজিক দেখায়। আমি ঠিক করেছি তাদের কাছ থেকে কিছু ম্যাজিক শিখে আপনাকে দেখাবো এবং আপনাকে শিখিয়ে দিব। আমি যে আমাদের বাড়িতে আপনাকে আসার জন্য দাওয়াত করেছি তা কি মনে আছে? কষ্ট করে যদি একবার আসেন তাহলে আনন্দ পাবেন। এখানে আমি মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করছি, বই পড়ার আনন্দ থেকেও বঞ্চিত, কারণ এখানে কোনো বই নাই। ঢাকা বা ময়মনসিংহ থেকে প্রচুর বইপত্র যে কিনব তাও সম্ভব না, কারণ বিশেষ কারণে আমি গৃহবন্দী। গৃহবন্দির কারণটি কোনো একদিন আপনাকে বলবো। ইতি হাসান রাজা চৌধুরী, ভাটিপাড়া, কৈতরবাড়ি। চিঠি শেষ করে হাজী সাহেব সুলতানকে ডাকলেন। নিচু গলায় বললেন, এই চিঠি পাঠানোর প্রয়োজন নাই, চিঠি নষ্ট করে ফেলবে, আর ছোট সাহেবকে বলবে চিঠি পাঠানো হয়েছে। সুলতান বলল, জি আচ্ছা। চিঠি চালাচালির বিষয়ে উকিল সাহেব জানলে বেজায় রাগ হবেন। জি হবেন, রাগ হওয়ারই কথা। হাজী সাহেব বললেন, চিঠি এখনই পুড়িয়ে ফেলো, আর রাশেদাকে খবর দাও, তার সঙ্গে আমার জরুরি আলাপ আছে। সে যেন 1-2 দিনের ভেতর চলে আসে। রাশেদার মেয়েটার নাম কি? রেশমা। সে কি বিবাহযোগ্য হয়েছে? মনে হয়। রাশেদাকে বলবে সে যেন তার মেয়েকে নিয়ে আসে। জি আচ্ছা, এখন বিদায় হও। হাসান যে মামাকে খুন করেছে রাশেদা তাঁরই স্ত্রী। হাজী সাহেব সিদ্ধান্ত নিয়েছেন রাশেদার মেয়ের সঙ্গে হাসানের বিয়ে দিবেন। যে অন্যায় হয়েছে তার কিছুটা প্রতিকার হবে। রাশেদা এতে আপত্তি করবে এরকম মনে হয় না। রাশেদা হাসানকে অত্যন্ত পছন্দ করে। বারেক ফিরে এসেছে। মাথা নিচু করে হাসানের ঘরে বসে আছে। সে খানিকটা লজ্জিত, কারণ সাঁতরে তাকে নৌকা পর্যন্ত যেতে হয়নি। নৌকার মাঝি তাকে দেখতে পেয়ে নৌকা নিয়ে এগিয়ে এসে পানি থেকে টেনে তুলেছে। হাসান আতশোয়া হয়ে খাটে বসে আছে। রাতের খাবারের ডাক এসেছে। সে জানিয়েছে খাবে না, খিদে নেই। সে উকিল সাহেবের বাড়ির প্রণববাবুর মতো একবেলা খাওয়ার চেষ্টায় আছে। চেষ্টা ফলপ্রসূ হচ্ছে না। গভীর রাতে ক্ষুধা হচ্ছে। তখন বারেককে পাঠিয়ে খাবার আনাচ্ছে। বারেক, জি ছোট সাহেব। তুমি তো সাঁতার খুব ভালো জানো, সাঁতরে অনেক দূর গিয়েছিলে। বারেক চুপ করে রইল, মাথা তুলল না। হাসান বলল, পানিতে ডুবে মরার সম্ভাবনা তোমার খুবই কম, কাজেই পড়াশোনা করবে। আমি বই খাতার ব্যবস্থা করব, ঠিক আছে? বারেক জবাব দিল না। হাসান বলল, মূর্খ মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো তফাৎ নাই। গরু ছাগলও পড়তে পারে না। এখন আমার দিকে চোখ তুলে তাকাও। আমার হাতে এটা কি? দড়ি। তাকিয়ে থাকো, দেখো আমি কি করি। দড়িটা কাছি দিয়ে মাঝখানে কাটলাম। এখন আমি ফুঁ দিব। ফুঁ দিলেই দড়ি জোড়া লেগে যাবে। তাকিয়ে থাকো। বারেক তাকিয়ে থাকলো। দড়ি জোড়া লাগানোও দেখল। দেখে চমৎকৃত হলো এরকম মনে হলো না। হাসান বলল, কিভাবে হয়েছে বলো তো? বারেক বলল, মন্ত্র দিয়া করছেন। ঠিক বলেছ, মন্ত্র দিয়ে করেছি। লেখাপড়াও মন্ত্র। লেখাপড়া মন্ত্র দিয়ে অনেক কিছু করা যায়, বুঝেছ?
বুঝেছি। প্রতিদিন তোমাকে একটা করে অক্ষর শেখাবো। আজ থেকে শুরু। বলো ক। বারেক ভীত গলায় বলল, ক। হাসান কাগজে ক লিখল। বারেকের হাতে কাগজটা দিয়ে বলল, এই কাগজটা সঙ্গে রাখবে। মাঝে মাঝে কাগজটার দিকে তাকাবে আর বলবে ক। মনে মনে বলবে না, শব্দ করে বলবে। আচ্ছা। টেবিলের উপর একটা বই আছে, বইটা হাতে নাও। বইয়ে যে কয়টা ক পাবে প্রত্যেকটা কলম দিয়ে কাটবে। কিভাবে কাটবে দেখিয়ে দিচ্ছি। বইটা দাও আর কলমটা দাও। হাসান একটা ক কেটে দেখালো। আর তখন সুলতান এসে বলল, বড় সাহেব ডাকেন। হাসান উঠে দাঁড়ালো। সুলতান বলল, বড় সাহেবের শরীর ভালো না, বেজায় জ্বর আসছে। হাসান কাঁচি এবং দড়ি হাতে নিল। হঠাৎ করে তার ইচ্ছা করছে বাবাকে সেই ম্যাজিকটা দেখাবে। হাজী সাহেব খাটে হেলান দিয়ে বসেছেন। তার চোখ বন্ধ, হাতে হুক্কার নল। তিনি নল মুখে দিচ্ছেন না। খাটের পাশে চেয়ার রাখা। হাসানকে ঘরে ঢুকতে দেখে তিনি চোখ মেললেন। ছেলেকে ইশারায় বসতে বললেন। হাসান বসল। হাজী সাহেব বললেন, প্রায় শুনি তুমি রাতে খানা খাও না। রাতে খানা না খেলে শরীর থেকে এক চড়ুই পাখির রক্ত কমে যায়। রাতের খানা অবশ্যই খাবে। হাসান জবাব দিল না। হাজী সাহেব বললেন, তোমাকে অতি জরুরি একটা বিষয় বলার জন্যে ডেকেছি। মন দিয়ে শোনো। তোমার হাতে দড়ি কি জন্যে? আপনাকে দড়ি কাটার একটা ম্যাজিক দেখাবো। হাজী সাহেব বললেন, ম্যাজিক দেখানো বেদে বেদেনির কাজ, তোমার কাজ না, বুঝেছ? জি। জরুরি কথাটা এখন বলি। অপরাধ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি একটা বড় অপরাধ করেছ, এখন প্রায়শ্চিত্ত করবা। কিভাবে? তোমার মামাতো বোন রেশমাকে তুমি বিবাহ করবা, এটা আমার হুকুম। রেশমাকে বিবাহ করব? তার গায়ের রং শ্যামলা। শ্যামলা গাত্রবর্ণের মেয়েদের মন হয় ফর্সা। হাসান বলল, এই মেয়ে সারাক্ষণ জানবে আমি তার বাবাকে খুন করেছি। এটা কি তার জন্যে ভালো হবে? হাজী সাহেব বললেন, তুমি তোমার ভালো চিন্তা করবে, তার ভালো চিন্তা করার প্রয়োজন তোমার নাই। এখন দড়ি দিয়ে কি ম্যাজিক দেখাতে চেয়েছো দেখাও। হাসান দড়ি কেটে জোড়া লাগালো। হাজী সাহেব বিস্মিত হলেন। নিজের অজান্তেই বললেন, সুবহানাল্লাহ। হাসান বলল, আপনি কি আরও কিছু বলবেন? আর কিছু না বললে আমি উঠব। ম্যাজিকটা আরেকবার দেখাও। কোনো ম্যাজিকই দুইবার দেখানো যায় না। আমি দেখাতে বললাম, তুমি দেখাও। হাসান কঠিন গলায় বলল, না, তুমি আমার সঙ্গে বেয়াদবি করতেছ। আপনি অন্যায় আবদার শুরু করেছেন, এটা উচিত না। আমাকে তুমি উচিত অনুচিত শেখাও? আমি তোমার জন্মদাতা পিতা। হাসান উঠে দাঁড়ালো। হাজী সাহেব বললেন, উঠে দাঁড়িয়েছ কি জন্যে? বসো, আমার কথা শেষ হয় নাই। হাসান বসল না, ঘর থেকে বের হয়ে গেল। হাজী সাহেব হুক্কার নল মুখে নিয়ে টানতে লাগলেন। অসুস্থ শরীরে তামাকের গন্ধ অসহনীয় লাগছে। তারপরেও তিনি ফুসফুস ভর্তি করে ধোঁয়া নিচ্ছেন। তার চোখ লাল হয়ে উঠেছে।
সামান্য শ্বাসকষ্টও হচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, সুলতান, সুলতান। সুলতান খাটের পাশে এসে দাঁড়ালো। হাজী সাহেব বললেন, হাসান আমার সঙ্গে বেয়াদবি করেছে, বিরাট বেয়াদবি। সুলতান বিড়বিড় করে বলল, বয়স কম। বেয়াদবি বয়স কমের কারণে করে নাই, বিকারের কারণে করেছে। বিকার মাথায় উঠে গেলে মানুষ বেয়াদবি করে, খুন খারাপি করে, বুঝেছ? জি, বিকার নামানোর অনেক বুদ্ধি আছে। পাখি শিকার, জীবজন্তু শিকার, রক্ত দর্শনে বিকার কমে, আবার যৌন কর্মেও বিকার কমে। এই জন্যেই কিছুদিনের জন্যে হলেও ঘাটুপুত্র রাখা দোষের না, বুঝেছ? জি। বারেক নামের ছেলেটা ঘাটু দলের না? জি। তোমার ছোট সাহেব কি তাকে ব্যবহার করে? না। জেনে না বললা নাকি অনুমানে বললা? অনুমানে বলেছি। ছোট সাহেব অন্য ধাঁচের মানুষ, ভালো মানুষ। ভালো মানুষ মন্দ মানুষ বিবেচনার মতো বুদ্ধি তোমার নাই। জি, ঠিক বলেছেন। উত্তরের দালানের যে বড় ঘরটা আছে, তার সঙ্গে টাট্টিখানা কি আছে? আছে। তোমার ছোট সাহেবকে উত্তরের ঘরে তালাবন্ধ করে রাখো, খানা দিবা জানালা দিয়া। আমার হুকুম না পাওয়া পর্যন্ত তালা খুলবা না, এটা বেয়াদবির শাস্তি। জি আচ্ছা, সামনে থেকে যাও, যা করতে বলছি করো। আপনার জ্বর কি আরেকবার দেখব? দেখো। সুলতান কপালে হাত দিয়ে বলল, জ্বর আরো বেড়েছে। জ্বর বেড়েছে, জ্বর কমবে, ব্যস্ত হবার কিছু নাই। সুলতান বলল, জ্বরের ঘরে ছোট সাহেবের শাস্তির বিধান দিয়েছেন, জ্বর অবস্থায় বিধান দেওয়া ঠিক না। হাজী সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাকে যা করতে বলেছি করো, আমাকে বিধান শিখাবা না। হাসানকে উত্তরের ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে। সে তা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করছে না। উত্তরের ঘরের একটা জানালা দিয়ে হাওর দেখা যায়। সে বেশিরভাগ সময় জানালার পাশে দাঁড়িয়ে হাওর দেখে। বাকি সময়টা ঘরের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হাঁটে, খাটের চারপাশে চক্রাকারে ঘোরে। প্রতি সন্ধ্যায় একটা খাতায় কি যেন লেখে। খাতাটার সে একটা নাম দিয়েছে, মাতাল হাওয়া। হাওরের উথাল পাথাল হাওয়ার কারণেই মনে হয় এমন নাম। বারেক তার ঘরের বাইরে সারাক্ষণ বসে থাকে। রাতে চাদর পেতে তালা বন্ধ দরজার সামনেই সে ঘুমায়। 3টা অক্ষর তাকে শেখানো হয়েছে, ক খ গ। ঘুমের ঘোরে সে বিড়বিড় করে, ক খ গ, ক খ গ। শুক্রবার সন্ধ্যায় বজরায় করে হাসানের মামি রাশেদা কৈতর বাড়িতে এসেছেন। সঙ্গে তার 17 বছরের মেয়ে রেশমা। রেশমার মুখ গোলগাল, পাতলা ভুরু, নাক খানিকটা চাপা। শ্যামলা এই মেয়েটির চেহারায় অন্য এক ধরনের সৌন্দর্য আছে যা ব্যাখ্যা করা কঠিন। তার চোখে চিরস্থায়ী বিষণ্ণতা। হাজী সাহেব রাশেদাকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন। রাশেদা খাটের পাশে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। হাজী সাহেব বললেন, ভালো আছো রাশেদা? রাশেদা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হাজী সাহেব বললেন, আমার ছেলের বিষয়টা কি ঠিক মতো জানো? রাশেদা বললেন, কোন বিষয়? খুন হাসান করে নাই, আমার খাস লোক ফরিদ খুন করেছে। সে পুলিশের হেফাজতে আছে,
সব স্বীকার পেয়েছে। এইসব মিথ্যা কোর্টের জন্যে, আমার জন্যে না। খুন কে করেছে আপনি যেমন জানেন আমিও জানি। মানুষের সব জানা ঠিক না, জানায় ভুল থাকে, সেই ভুল ঠিক করতে হয়। এটা বলার জন্যেই কি আপনি আমাকে আনায়েছেন? তোমাকে একটা প্রস্তাব দিব বলে আনিয়েছি। কি প্রস্তাব? হাজী সাহেব শান্ত গলায় বললেন, একটা বিবাহের প্রস্তাব। আমি রেশমার সঙ্গে হাসানের বিবাহ দিতে চাই। হতভম্ব রাশেদা বললেন, এসব কি বলেন? আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদও তো এরকম কথা বলবে না। হাজী সাহেব নিঃশব্দে তামাক টানতে লাগলেন। রাশেদা বললেন, আপনার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। নিজে খুন করে সেই দোষ অন্যের ঘাড়ে ফেলতে পারেন। আপনার কাছে আমি এবং আমার মেয়ে তুচ্ছ। তারপরেও একটা খুনির সঙ্গে আমি মেয়ের বিবাহ দিব না। ঠিক আছে, আমি আপনার এখানে থাকবো না, চলে যাব, আজই যাব। হাজী সাহেব বললেন, আমি তো জোর করে তোমার মেয়ের বিবাহ দিব না, আজই চলে যেতে হবে কেন? আমি থাকবো না, আমি চলে যাব। হাজী সাহেব বিছানায় আতশোয়া হয়েছিলেন, এখন উঠে বসলেন। হুক্কার নল নামিয়ে রাখতে রাখতে বললেন, এই বাড়ি থেকে তুমি যেতে পারবে না। মামলার রায় হওয়ার পর যাবে। মামলা যেভাবে সাজানো হয়েছে তুমি তাতে ঝামেলা করতে পারো, সেই সুযোগ তোমাকে আমি দিব না। আমাকে আটকায় রাখবেন? হ্যাঁ, আমাকে আটকায় রাখার ক্ষমতা আপনার নাই। হাজী সাহেব বললেন, গলা নামায়ে কথা বলো। তুমি উঁচু গলায় কথা বলতেছ, লোকজন শুনতেছে, এটা ঠিক না। মাথা ঠান্ডা করো, খাওয়া দাওয়া করো। তুমি আমার ছেলের শাশুড়ি হবা, তোমার এই বাড়িতে অনেক মর্যাদা। আপনি যত কিছুই করেন, আমার মেয়ে কোনো দিনই রাজি হবে না। এ জাতীয় কোনো প্রস্তাব তার কানে গেলে সে হাওড়ে ঝাঁপ দিয়ে পড়বে। আপনাকে আল্লাহর দোহাই লাগে, এই ধরনের কোনো কথা যেন আমার মেয়ের কানে না যায়। এখন ইজাজত দেন, আমি বিদায় হই। ইজাজত দিলাম। রাশেদা দ্রুত ঘর থেকে বের হলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ রাতেই ফিরে যাবেন। ঘাটে বজরা বাঁধা আছে। ডিঙ্গাপুতার হাওর রাতে রাতে পাড়ি দিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়া। কৈতর বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। রাতে খাওয়া দাওয়া করে বজরায় উঠবেন। রেশমাকে এই মুহূর্তে কোনো কিছু জানানোর প্রয়োজন নাই। রাতে খাওয়ার সময় রেশমা তার মায়ের কানে ফিসফিস করে বলল, ঘটনা কি জানো মা? হাসান ভাইকে তালা বন্ধ করে রেখেছে। রাখুক, কি জন্যে তালা বন্ধ সেটা কেউ জানে না। না জানুক, তুই তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমরা আজ রাতেই ফিরব। কেন মা? ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। বজরায় ঘুমাবি। রাশেদা হাজী সাহেবের কাছ থেকে বিদায় না নিয়ে বজরায় উঠলেন। বজরা ছেড়ে দিল। রেশমা ঘুমাচ্ছে। তিনি রেশমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে থাকতে একসময় নিজেও ঘুমিয়ে পড়লেন। নৌকার দুলুনিতে তার গাঢ় ঘুম হল। ঘুম ভাঙল ফজরের আজানের শব্দে। তিনি বজরা থেকে বের হয়ে অবাক হয়ে দেখলেন বজরা কৈতর বাড়ির ঘাটে বাঁধা, মাঝিরা কেউ নেই। তিনি স্তব্ধ হয়ে বজরার পাটাতনে দাঁড়িয়ে রইলেন। কৈতর বাড়ির মসজিদ দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে। দোতলার উত্তরমুখী ঘরটা রাশেদাকেই দেওয়া হয়েছে। তার সুটকেস হোল্ডল এনে এই ঘরে রাখা হয়েছে।
রাশেদা খাটের এক প্রান্তে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন। রেশমা জানালার শিক ধরে হাওরের দিকে তাকিয়ে আছে। একটি বিশেষ দৃশ্য তাকে মোহিত করছে। বিশাল বকের ঝাঁক হাওরের একটা বিশেষ জায়গায় ঘুরপাক খাচ্ছে, ফিরে আসছে, আবার যাচ্ছে। ওই জায়গাটায় কি আছে তার জানতে ইচ্ছা করছে। রাশেদা বললেন, আমাদের আটক করেছে, বিষয়টা বুঝেছিস? রেশমা মার দিকে তাকিয়ে বলল, বুঝি নাই। তার দৃষ্টি বকের দিকে। রাশেদা বললেন, কি জন্যে আটক করেছে জানতে চাস? চাই। কাছে আয়, বলি। রেশমা বলল, কাছে আসবো না, তুমি বলো, আমি শুনতেছি। রাশেদা বললেন, এরা জোর করে খুনিটার সঙ্গে তোর বিবাহ দিতে চায়। তোর উপরে আমার আদেশ, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবি, কিন্তু কবুল বলবি না। রেশমা বলল, ফাঁসিতে ঝুলার মধ্যে আমি নাই মা। খুনিটারে বিবাহ করবি? কথায় কথায় খুনি বলবা না, শুনতে খারাপ লাগে। খুনিরে সাধু পুরুষ বলবো? কিছুই বলতে হবে না, আমি জানি খুনের পিছনে বিরাট ঘটনা আছে। ঘটনা জানলে হাসান ভাইরে ক্ষমা করা যাবে। একদিন আমি এই ঘটনা জানব। কিভাবে জানবি? রেশমা স্বাভাবিক গলায় বলল, বিবাহের পর উনারে জিজ্ঞাসা করব। স্ত্রীর কথা উনি ফেলতে পারবেন না। রাশেদা তীক্ষ্ণ গলায় বললেন, তুই কি বললি? তামাশা করলাম মা, তোমার মন মেজাজ ভালো না, এই জন্যেই তামাশা। আর একবার যদি এমন তামাশা করস, তোরে আমি জীবন্ত কবর দিব। সকালের নাশতা চলে এসেছে। চালের আটার রুটি, ভুনা হাঁসের মাংস এবং পায়েস। রাশেদা বলল, সব নিয়ে যাও, আমি কিছু মুখে দিব না, আমার মেয়েও মুখে দিবে না। এই বাড়িতে আমরা পানিও স্পর্শ করব না। রেশমা বলল, আমার ভোক লাগছে, আমি খাবো, হাঁসের মাংস আমার প্রিয়। রেশমা এখনো জানালা ধরে আছে। বক রহস্যের সমাধান হয়েছে। বকরা ঠোঁটে মাছ নিয়ে ফিরছে। এতক্ষণ হয়তো তারা ঝাঁক বেঁধে মাছ খুঁজছিল।